বলবি নি আজি ইয়ানো আইছি আপনি কেমনে দেখলেন ভাই আইতে তো পায়ের শব্দ হয় না তাছাড়া আপনি তোমার দিকে একবার রেন এমন মাছের সব কুকাগা জানাস জানি তার নকিলে দুগাছ মাছের শত শত শক্তি মাথার মধ্যে শক্তি বিজনেস করে আমার কি এখন এই জীবনে কত মাছই মারছি এই খবর তো জানি না গুরু আচ্ছা গুরু ডোন্ট মাইন্ডিং আমনের মাথায়ও কি ওই যে কয়েকশো চোখ আসেনি না আর দুগা চোখ ব্যাক পাঞ্চেরই দুগা চোখ কিন্তু অন্তরের চক্ষু মনের চক্ষু অনেক যত জ্ঞান অর্জন করিবা চক্ষু তত খুলতে থাকবে গুরু আমনে তো মহাজ্ঞানী মানুষ আমনের চোখ কোগা খুলছি প্রশান্ত মহাসাগরে না উঞ্চিত নেই হ্যাঁ শুনতাম না কিল্লাই এটা হইলো পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর সবচেয়ে বড় না কিন্তু সবচেয়ে গভীর কারণ এই প্রশান্ত মহাসাগরের যত পানি আছে তার সমান যদি পৃথিবীর জ্ঞান ধরস সেই তুলনায় আর জ্ঞান কতদূর জানোস আমনের জ্ঞান ওই যে আঙ্গ বা আঙ্গ বঙ্গোপসাগর আছে না এটা সমান হইব গুরু ও আরো বেশি হইব কেন চুল এক গ্লাস পানির সমান বুঝছত নেই আমার কি এখন তাহলে ওই এক গ্লাস জ্ঞান দিয়ে আপনি এত কিছু কেমনে করেন গুরু এটা তো তোর মাথায় ঢুকবো না রে কি বলতে আইসস বলি ফেলা গুরু আর আর গুরু কি হয়েছে কথা কস না গেলি তুই এ গুরু আমনে আর দিকে রেনি থাকলে আমনে চোখের দিকে চাই আমি কিছু বলতে পারবো না গুরু আচ্ছা চক্ষু নামাই ফেলাইলাম বলি ফেলা গুরু আই আই বিয়া করতাম স্যার বাবুরে লজ্জায় তো মরি যাইতেছিস তুই বিয়ে করবি কেন লজ্জার সাথে তো পাইয়া মানুষের ডং শুরু করছ তুই ভাল লেগে গেছে তুই তোরে ভালোবাসেনি জি গুরু হাতে নিজের মুখে আরে বলছে আই লাভ ইউ আই লাভ ইউ বলছে পালা করছে তো বিয়ার ব্যাপারে রাজি নেই এই বিষয়ে কিছু বলছে এই ব্যাপারে আবার কিছু বলি না হ্যাঁ আই আমনের শিষ্য না গুরু আমনের কাছে না জিগাই আই বিয়ার কথা কেমনে করুম রে প্রেম ভালোবাসার বিয়া এক জিনিস না প্রেম যদিও উত্তর মেরু বিয়ে হইল দক্ষিণ মেরু দুই মেরু কোনো সময় এক হয় না না গুরু হয় না এক হয় যদি ব্রিজ বানানো যায় তো এর কোনো সমস্যা থাকে না এই ব্রিজটা কি দিয়ে তৈরি জানোস নি ভালোবাসা সমঝোতা স্যাক্রিফাইস কম্প্রোমাইজ গুরু ওই যে কম্প্রোমাইজিং কি জানি স্যাক্রিফাই কি জানি বলতেছেন গুরু আপনি যদি আর একটু সহজ করে বলতেন বুঝতে একখানা সহজ হইত এটা হলো মিউচুয়াল ভালোবাসা হ্যাঁ মিউচুয়াল তো তুই বুঝবি না ঠিক আছে মানে হলো যখন দুইজন মিলি ভালোবাসে দুইজন দুইজনরে ভালোবাসে এটা হলো মিউচুয়াল ভালোবাসা মানে প্লাস প্লাস আর একজন ভালোবাসে আর একজন ভালোবাসে না এটা হলো প্লাস মাইনাস ও বুঝছি তাইলে তো গুরু আঙ্গর মধ্যে ওই যে প্যালাস প্যালাস ভালোবাসা চলতে আছে আমিও বুঝছি মানে তুই যে তোরে ভালোবাসে এটা বালাগুড়ি পরীক্ষা করছ হেতি তো নিজের মুখে রে আবেগের অত্যাচারে আমরা অনেকে অনেক কথা বলি ফেলাই আঙ্গ দেশে মাইয়ারা ভালোবাসে বিয়াকরণের টার্গেট লই মানে হেতি যে তোরে হাসা হাসাই ভালোবাসে নিয়ে যে তো বুঝন লাগবে হেতি বড় লোকের মাইয়া তোর চাল চুলা ঠিক নাই তোরে তো হেতির ভালোবাসনের কথা না মানে হিসাবে তো মিলে না রে ঠিক আছে গুরু একটু পরে তো হেতি আইব আই একখানা জিগাইছে আমু আচ্ছা গুরু কে ইচ্ছা করি জিগামু আপনি যদি একখানা কই দেন তুই ডাইরেক্ট বিয়ার প্রস্তাব দিই ফেলা যাবে
যদি এক কথায় রাজি হয়ে যায় তুই বুঝবি যে তুই তোরে ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, তাহলে আই পর করি আপনার জানাই দেবেন, আই যাবি। সরি। কফি। ও থ্যাঙ্কস। গরমটা কি ঠিক আছে কিনা? একটু ঠান্ডা, কিন্তু আমার ঠান্ডা কফি খেতে খারাপ লাগে না। আমি দরজার ওই পাশে দাঁড়ায় আপনাদের কথা শুনতেছিলাম। আপনি আবার রাগ করেন নাই তো? ওরা কোনো গোপন আলাপ হচ্ছিল না। আপনি যে বলতেছিলেন ভালোবাসা উত্তর মেরু আর বিয়া সংসার এগুলো দক্ষিণ মেরু, কেন বলছেন? দক্ষিণ মেরুতে সবসময় প্রচন্ড শীত, ঝড় ঝাপটা দুর্যোগ লেগেই থাকে। সার্ভাইভ করাটা খুবই কষ্ট করে সার্ভাইভ করতে হয়। সংসারটা তেমনই। কিন্তু দুইজনের মধ্যে যদি ভালোবাসাটা থাকে তাহলে তো ঝড়-ঝঞ্ঝার মধ্যেও টিকে থাকা যায়, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। ভালোবাসা, ভালোবাসা থেকে সমঝোতা, ভালোবাসা থেকে স্যাক্রিফাইস, ভালোবাসা থেকে কম্প্রোমাইজ এগুলো তৈরি হয়। কিন্তু বিস্ময়ের বিষয় যে ভালোবাসার রং বারবার বদলায়। কিরকম? পুরুষ এক নারীতে সবসময় সন্তুষ্ট থাকে না, তেমনি নারী। আপনি এটা কি বললেন? কথাটা আমার না, প্রচলিত বিজ্ঞানের। পুরুষ স্বভাবগতভাবে বৈচিত্র্য খোঁজে। যখন একজন পুরুষ তার নারীর মধ্যে সেই বৈচিত্র্য পায় না, তখন সে অন্যত্র বৈচিত্র্য খোঁজে। নারী বিয়ে হয়ে গেলে তার সংসারটা পেয়ে যায়, সংসার নিয়ে মেতে থাকে। সন্তান হয়ে গেলে সন্তানকে নিয়ে মেতে থাকে, স্বামী গৌণ হয়ে যায়। এগুলোই কারণ। তবে ভালোবাসা, সমঝোতা, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ এইগুলোর মধ্য দিয়ে যদি জীবনটা পার করা যায় তাহলে ভাঙনটা কাটানো সম্ভব। আপনি যে নারী পুরুষের কথা বলতেছেন তাদের সংখ্যা খুবই কম। ঝগড়াঝাটি ঝড়ঝঞ্ঝাট সব পরিবারেই থাকে, কিন্তু কয়টা পরিবার ভাঙে? হ্যাঁ, এটার পেছনে আমাদের যে প্রচলিত সমাজ ব্যবস্থা এবং সংস্কৃতি তার একটা ভূমিকা আছে। আমাদের সমাজটা তো কনজারভেটিভ। সমাজের প্রতি দায়বদ্ধতা, সন্তানের প্রতি দায়বদ্ধতা ইত্যাদি কারণে সংসারটা কেউ ভাঙতে চায় না, কাপড়টা যতই অসুখী হোক। কিন্তু পশ্চিমা বিশ্বে এই দায়বদ্ধতাটা থাকে না, যে কারণে তারা সহজেই ভাঙতে পারে। আপনি ঝড়ঝাপটা দুর্যোগ ভয় পান, সেই জন্য এখনো বিয়ে করেন নাই, তাই না? খারাপ না, ভাড়া আই দিদি। মোর জ্বালা তুমি দিবা গেলা? আরে বাবুরে, তুই দেওয়া যে কথা, আই দেওয়া তো হে একই কথা। দি আই দি। চলো চলো। না না, ইয়ে ভাই একখানা খারাপ। খারাতে কিছু গেলা, কিছু কইবা? তোমার একখানা বালা করি চামু। এতদিন ভালো করে দেখো না কে? না দেখছি, মানে আজ হইলো নতুন চোখ দি বালা করি চামু, ইয়ালাই বলছি। নতুন চোখ? আর মোর জ্বালা। আচ্ছা আচ্ছা, দেখো দেখো। তুমি
আজকে এত রোমান্টিক হচ্ছে খেলা? তা ওই যে মনের রং তো চোখে চলিয়েছে ইয়াল্লাই। হায় হায়, কি করবার লাগছো? তোর রংটা ফুটলো কোন সময়? যে কালকে রাত্রে তোমার হলো একটা আংশিক রঙিন স্বপ্ন দেখছি কি আর পর তুমি আমার নিয়ে আবার কি স্বপ্ন দেখছো? দেখলাম কি জানো নি, তুই আর আয় একটা বিরাট বড় ময়ূরপঙ্খী নাও, এটার মধ্যে চড়ি দুজন ভাইস্তে 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 যাইতে আছি। নৌকা বাইতা ছিল কেটা? আমার কি কর, নৌকা তো আয় চালাইতে আসলাম, আয় একখানা নৌকা চালাই আর গান গাই। আমার মন মানুষী বৈশায় আছে প্রেমের বৈঠা ধইরা, যারে নাইয়া যেদিক খুশি পিরিতের পাল তুইলা। ও হো 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 ও। খাড়াও খাড়াও খাড়াও, তুমি নৌকা স্বপ্ন দেখছো? নৌকা স্বপ্ন দেখলে কি ওই জানো বিয়া শাদী হয়? আদানি আমি তো বিয়া করতাম চাই। হায় হায়, কি কইতাছো? মাইয়াটা ঠিক করছো? ওটা তো অনেক আগেই আমি ঠিক করে রাখছি। আরে আমার তো আগে কোনেকে গাড়ি ঠিক করছো? আরে 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 আমি তো আজীব বলমু, এখনই বলতাম চাই। এত শরম পাইতেছো কেলা? কো ইয়া বা আমি তো ইয়ে তোমার ইয়ে মানে আমি তো তোমার বিয়ে করতাম চাই। আমার বিয়ে করবা তুমি? তোমার কি মাথা খারাপ না পেট খারাপ? আমার তো পেট ঠিক আছে, কিন্তু তোমার কথা শুনি তো একসাথে মাথা গরম হয়ে যেতে আছে। আচ্ছা নাকি তুমি আর লগে মত করে করতে আছো? চুপ! তোমার আমি ভালো পোলা মনে করছিলাম, অহন দেখতাছি ভুল করছি। আর 8-10টা পোলা প্যানেল লাহিন তুমিও খাইসটা পোলা। এখন কি তুই তো আরে বলছিল তুমি আরে ভালোবাসো, আর যদি ভালোবাসো তাহলে বিয়ে করতে অসুবিধা কি? তুমি আমার বন্ধু হইতে চাইছিলা, আর আমি বন্ধু হইছি। আর তোমার সাথে আমার বন্ধুর ভালোবাসাই হইছে, এর বেশি কিছু না। খারাও, আমি অহনি গুরুর কাছে নালিশ দিব। আরে এই যে বাবা এই যে এই যে আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম সালাম। আপনার একটা নালিশ দিব গুরু। কেন লোকে দেখা হচ্ছে না তোমার? হ্যাঁ হইছে, এতক্ষণ খাড়ায় কথা বলেছিলাম। ওই ওর কথা আমার জিজ্ঞাসা না গুরু। ওই আজকে আমাদের যেই কথা কইছে আমার মাথাটা গরম বানাইছে। ও যদি আপনার শীর্ষ না হইতো, ওরে এক চটকনা দিয়ে রাখতে দিতাম, আমি খুইলা ফেলতাম। তোমার কি মোহব্বতের প্রস্তাব দিছে ওই? মুহাব্বতের প্রস্তাব দিলে তো খেপতাম না গুরু। জুয়ান বলা প্রস্তাব দিয়ে বাড়ি পারে, বেটা আমারে ডাইরেক্ট বিয়ার প্রস্তাব দিছে। সাহস দেখেন গুরু। ওয়া আরে বাসান আমি তো মরে গেছি, আমি একসার মরে গেছি, আমি একসার মরে গেছি। কি হইছে কি কেন? কি হয়েছে মানে হয়েছে কে জানেন? যদি আজ যার যদি সত্যি সত্যি গুরুরে বলি দেয়, গুরু কিন্তু একসার লাভ দিক করে তো নারে বাই করে দিব। কি রুবিনা কি করে দিব? আমি তো রুবিরে ভালো মনে করি, হাতের বিয়ার প্রস্তাব দিছি গেলে হ্যাঁ গুরুরে বিচার জন্য লেগেছে। হ কি কইছো? বিয়ার প্রস্তাব দিছিলাম, ভুল করিয়া লাইছি। আমার বাপের আমি চ্যালেঞ্জ করছিলাম গুরু, হিরো দান দেখতে পোলারে আমি বিয়ে করব। কেন কারিগরি কাকে থাকতে পারে? ওর চেহারা পুরো ভালো কর, কি এক বডি বিল্ডার বাইচা, এটা হইলো? কেমন যে কারিগরির টাকা আছে এটা তুমি কেমন বুঝলা? ওই তো আমারে কইছে ওই গার্মেন্টস এক্সারসাইজ না কি কয়? এক্সারসাইজ না, এটা এক্সেসরিজ। হ্যাঁ গুরু, অ্যাক্সেসরিজ সাপ্লাই করে আর মাসে নাকি 10-12 লাখ টাকা কামায়। কোন গুরু টাকা দে আমি কি করবো? আমার বাপের কি টাকা কম আছে? আমার তো দরকার। হিরো রহম চেহারা না? হ্যাঁ গুরু, ঠিকই কইছে। আমি তো বলছি আমি ব্যবসা পাতি করি, লাখ লাখ টিয়া কামাই। আমি গুরু যদি হেতিরে ব্যাগ কথা বলি দেয় হাতে তাঁর একসার স্যান্ডেল দিয়ে হিডাইব। আচ্ছা ঠিক আছে, আমি ওরে ঠেকাবো, কিন্তু একটা কথা ভালো করে জানা রাখো, কেন মিথ্যা কথার ফল কিন্তু কখনো ভালো হয় না। আবার হেতি আরে স্যান্ডেল দিয়ে পিড়ে আর কষ্ট হয় না, কিন্তু কিন্তু হাতে যদি সম্পর্কটা ভাঙ্গি দেয় আর কিন্তু একসার বন ভাঙ্গি দেয় বাবা।
আমি এদের অনেক ভালোবাসি এদের না আইনে এক সময় এতগুলি ঘুমের ওষুধ খাই রোটি গলায় বাঁধি একটা খাই মরে যাবো পুরুষ মানুষের কান্নাকাটি শুরু করে দিছে। একদম চুপ কাঁদো জানো, আমার মেজাজ গরম লাগতেছে। কি কি করতে কও, মানে কি করতে কও তুমি? আপনি একটু রুবিনারে আর ওই বুঝান আর গুরুরে বলেন আর এদের একটা উষ্টা মারি করে তুই বাইর না করি রে আমি সবই করব, কিন্তু একটা শর্ত, রুবিনার কাছে তুমি সব সত্যি কথা খুইলা বলবা। না বলবো মনে থাকে জানি। তাই তো কিন্তু আপা আপা কোথায় চলে গেছে কথাবার্তা উঠে রেখে দিল ডাইরেক্ট বলিতে কেন অন্যায় করছে এই কথা আমি কোনো না, মাগার একটা ভুল করছে ওই। তুমি ওরে মনে করছো ইয়ার দোষ, তুমি মনে করছো প্রেম। একটা পোলা আর একটা মাইয়ার লগে বন্ধুত্ব করলাম প্রেমের কাছাকাছি, মাগার ছোট্ট একটা ফারাক আছে। এই ফারাকটাকে বুঝা পারে না। তুমি ওরে যে রূপে দেখছো তুই তো মানে সেই রূপে দেখবা পারে না, এটাই হবে। আপনি ওর বিচার না করলে ও আমার ডিস্টার্ব করবো, আর আমি আপনার কাছে আইবার পারবো না। আমার কাছে আহনের তোমার আর দরকার কি? ও মা, কি কইতাছেন? দরকার আছে না? আমি আপনার শিষ্য হইছি, আর গুরুর কাছে শিষ্য না এবার পারে। কালকে অপরবা তুমি? আপনি কইলে আম্মু? আচ্ছা আমি কেন লাগে আলাপ করে লই, কালকে আর বিচার করুম। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রুবিনা? আছি কোন রকম আর কি। কখন আসছো? এই বেশি হয় নাকি, 10-15 মিনিট হইব আর কি। ও তোমার গুরুর সাথে কথা শেষ হয়েছে? হয়েছে ভাবি। আচ্ছা তাহলে আসো গল্প করি। চল। আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম। গুরু, আপনার ভিজিট। আপনি তো এখানে জ্ঞান কিনতে আসেননি। না, আপনার কিছুটা সময় নষ্ট করব সেজন্য। লাগবে না, নিয়ম মাফিক আপনার ডিউটি 8 ঘন্টা। আপনি ডিউটি করেন কয় ঘন্টা? 14 থেকে 16 ঘন্টা। এই 8 ঘন্টা বাড়তি ডিউটি করার জন্য আপনি কি ওভারটাইম পান? না গুরু, তা পাই না। তার মানে জনগণের সেবা করার জন্য আপনি 8 ঘন্টা অতিরিক্ত পরিশ্রম করেন। ঠিক বলেছেন গুরু, এই জন্যই পুলিশকে জনগণের বন্ধু বলা হয়। আচ্ছা বাদ দিন, আপনি আসলে কেন আসছেন সেটা বলুন। আসলে পুলিশ তো জনগণের বন্ধু, আমরা জনগণের বন্ধুই হতে চাই, কিন্তু এই বন্ধু হওয়ার পথটা খুব বন্ধুর। নানাবিধ চাপের কারণে নিয়মের বাইরে গিয়েও অনেক অনিয়ম করতে হয়। যেমন ধরেন, সে যদি ক্রিমিনাল হয় এবং প্রভাবশালী হয়, তাহলে অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গেই মিছিল, মিটিং, অনশন, ধর্মঘট, তাছাড়া ফোন এবং হুমকি ধামকি ইত্যাদি হতে থাকে। তখন আমরা ক্রিমিনালকে ছেড়ে দিতে বাধ্য হই গুরু। ধরেন, চাপাচাপিকে পাত্তা না দিয়ে আসামিকে কোর্টে চালান করে দিলাম। 2-3 দিন পরেই আইনের ভাগ গুলিয়ে ওরা জামিনে বের হয়ে আসে। এই চাপাচাপির ব্যাপারটা আমি চেপে যেতে চাচ্ছি। আপনি আসলে যে সমাধানের কথা বললেন সেটার সমাধান কিন্তু আছে। আছে? কি সমাধান? সেটা বললে আপনার পছন্দ হবে না। আপনি আসল কথাটা বলেন, আমি শুনি। কমিশনার স্যারের সঙ্গে আপনাকে নিয়ে কথা বলেছি। ওয়ার্ড কমিশনার? আরে না না, ডিএমপি কমিশনার স্যার। আমাকে নিয়ে আবার কী আলাপ করলেন? আপনার সুপার ন্যাচারাল ক্ষমতা আছে, আপনার শরীরে অনেক শক্তি। আপনি একাই 15-20 জনকে কুপকাত করতে পারেন। আপনি সাধারণ মানুষের চেয়ে 20 গুণ জোরে দৌড়াতে পারেন। আমরা ক্রিমিনালদের ধরতে গিয়ে সবসময় গুলি চালাতে পারি না। ওদের ধরতে গেলে মারামারি করে কুপকাত করতে হয়। আর আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে কাজটা করতে অনেক সহজ হবে, আসামিরা পালাতে পারবে না। আমেরিকার একটা টিভি চ্যানেলে একটা সিরিয়াল হয় যেটার নাম ফ্ল্যাশ। একটা সুপার হিরোর গল্প। তার শরীরে প্রচণ্ড শক্তি এবং সে বিদ্যুৎ গতিতে দৌড়াতে পারে এবং সে পুলিশের ছত্রছায়ায় ক্রিমিনাল ধরার কাজটি করে। আপনি কি এই সিরিয়ালটি দেখে আইডিয়াটা তৈরি করেছেন? না গুরু, আমি সিরিয়ালটি দেখিনি।
আপনি আমার সম্পর্কে যা যা বললেন তা ঠিক না। আপনি যে 4 জন ইফতেজারকে কুপকাত করেছিলেন তাদেরকে আমি অসংখ্যবার জেরা করেছি। আর যে মেয়েটিকে আপনি সেভ করেছিলেন ওর নামটা তো রাবিনা, তাই না? ওর সঙ্গে আমি কথা বলেছি, ওরা সবাই বলেছে আপনি একজন সুপার হিরো। তা না, ওরা সবাই বাড়িয়ে বলেছে। আসল ঘটনাটা আমি আপনাকে খুলে বলছি। আমি বেসিক্যালি একজন বদরাগী মানুষ, কিন্তু আমি সহজে রাগি না। রেগে গেলে আমার হিতাহিত জ্ঞান থাকে না। একজন পাগলের সঙ্গে মারামারি করে অধিকাংশ ক্ষেত্রেই কেউ পারে না। কারণ কি জানেন? পাগলের হিতাহিত জ্ঞান থাকে না। কে? আপা কেন? কইছিলি সারাদিন? আজকে রবিনা আপনার ইয়ান্তন বাইরে গেল না, তারপর আমি হেতির পিছন পিছন হেতির বাসা দিকবার লেগেছি। কেন গেছিলি? আপা আমি হেতির বাসাটা চিনিয়ে এলাম। চিন্তা করছিলাম যদি আমি হেতিরে বুঝাই হোনাই রাগটা ভাঙাইতাম হারি এল্লাই গেছিলাম। রাগটা ভাঙাইতে পারছিস? হাই মু কেমনে হেতির বাড়ির নিচে খাড়াই আমি হেতিরে ফোন দিছি, পর 9 বার ফোন দেওয়ার পরে হেতি ধরছি। ধরি কি বলছে জানেন কি? হেতি বলে কি তুমি উপরে চলে আসো, তোমার চেহারার মানচিত্র একসার বদলাই ফেলাম। তারপরে কি হয়েছে? আমার তো মনে অনেক দুঃখ লাগছে। সোজা চলে গেছি সদরঘাট। সন্ধ্যা পর্যন্ত আমি বুড়িগঙ্গার পাড়ে খাড়াই রয়েছি। চিন্তা করছি সন্ধ্যা হইব আর আমি বুড়িগঙ্গার পানিতে জাপ দিয়ে পড়ে যাবো, কিন্তু আপা হয়তো আবার সাঁতার জানি না, এল্লাই লাভ দেয় না। শোন, কেন তোর দিক কিচ্ছু হবে না, কারণ তুই একটা কাপুরুষ। আপা আমি কইলাম আগে কাপুরুষ আসিলাম না। আপা রুবিনের লগে যে দিন পরিচয় হয়েছে আর ভিতরে জানি কি হয়ে গেছে, আমি কিচ্ছু কইতাম হারম না। আপা রুবিনার সঙ্গে তুই অনেক মিছা কথা কইছস, এই জন্য তোর মনের জোর কমে গেছে। আর কাপুরুষটাই মিছা কথা কয়। আশা বলছে না আপা, সাফা রুবিনা আপনার কিছু বলছে? আমি মেলা বোঝানোর চেষ্টা করছি, কাম হয় নাই। হ্যাঁ তোর গুরুর কাছে বিচার দিছে, কালকে বলে তোর বিচার করবো। ইয়া আল্লাহ, ইয়া মাহবুব, তুমি আরে তুলি লই যাও, ইয়ানে তাকে কি ইরমু আল্লাহ। আরে এত চিল্লাচিল্লি করার তো কোনো দরকার নাই। তোর গুরু তোর বাড়ির থেকে বাইর করে দিব না। আমার কি মনে হয় জানোস, তোর গুরুর সাথে তোর দেখা করা উচিত। ওরে বাপুরে, না 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 না, আর তো অনেক ডর লাগে। হাতের গায়ে যে জোর, একসাথে একটা যদি জোরে সোবার মারে না, আর তাদের যে অবস্থা ব্যাগ হয়ে যাইব। রুবিনারে ভালোবাসি, তুই কোনো অপরাধ করস নাই। তুই অপরাধ করছ, হ্যাঁ লাগে সিটিং বাজি কর। রুবিনা তো তোর ব্যাপারে বিচার চাইছে, আমি ওয়াদা করছি বিচার করবো। আর বিচারে তো আমি কোনোদিন পার্সিয়ালিটি করতে চাইতাম না। তুই অবশ্য একটা কাম করতে আর বিচারের আগে হেতি রাতে পায়ে ধরি যদি মাপ লইতে হারস, আর কোনো আপত্তি নেই। আমি আপনাকে বিয়ে করতে চাই। হঠাৎ করে বিয়ের কথা বললেন কেন? শিবলি, কেনু, আকু, রুবিনারা সবাই জানে যে আমরা ম্যারেড, কিন্তু এটা তো মিথ্যা। আমরা সত্য গোপন করেছি। সত্য গোপন করাটা তো অপরাধ। ও, মিথ্যা যদি ফাঁস হয়ে যায় আপনার মান থাকবো না, আপনার গুরুগিরি নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমার বিয়ে করতে চান? না, সেটাও না। তাইলে তাইলে কি আপনার অনেক সাহস, সেটা বোঝানোর জন্য বিয়ে করতে চান? সাহসের কথা এখানে কেন আসছে? আপনি সকালে বলছিলেন না সংসারটা দক্ষিণ মেরুর মতো, যেখানে ঝড় ঝঞ্ঝা দুর্যোগ
লাগেই থাকে। আমি তখন আপনারা প্রশ্ন করছিলাম, আপনি দুর্যোগ ভয় পান দেখে কি বিয়ে করেন নাই? আপনি কিন্তু সেই প্রশ্নের উত্তর দেন নাই। ও, ভয়কে জয় করার সাহসের কথা বলেছেন আপনি? কিন্তু বিয়ে করা তো পরিকল্পনা আর ইচ্ছের ব্যাপার। তার মানে আপনার বিয়ে করার ইচ্ছা হচ্ছে? হ্যাঁ, বলতে পারেন। আর পাত্রী হিসাবে আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনি তো আমারে ভালোবাসেন না, তাহলে আমারে কেন বিয়ে করবেন? ভালোবাসি না এ কথা আপনাকে কে বললো? আপনি তখন কেনরে বলতেছিলেন না ভালোবাসা পরখ করতে হয়? আপনি পরখ করতে যাচ্ছেন? জি চাই, কারণ আমি আবার ঠকতে চাই না। তুই রবীন্দ্রনাথ মাপ চাইছস নি? চাইছি গুরু। আপনি যদি মাফ করবার কর, মাফ করে দেবো গুরু। ওই কি তোমার কাছে অন্যায় স্বীকার গেছে? হ, তাইলে তো আর কোনো কথাই থাকে না। রুবিনা, তুমি তো ডিরেক্ট মাফ করে দিতেই পারো, তাই না? আমি কি ভুল কিছু বললাম নাকি? হ্যাঁ, ঠিক বলেছ। কিন্তু আমরা যেহেতু একটা বিচার সভার মধ্যে আছি, তো সেক্ষেত্রে কেনুকে তার অন্যায়টা স্বীকার করতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে যে এই অন্যায় সে ফার্দার করবে না। 3 মাস আগে রবিনার লগে আমার পরিচয় হয়েছে। 1 মাস ধরে আঙ্গ মধ্যে তুমি সম্পর্ক স্টাবলিশড হয়ে গেছে। আর 1 মাস ধরে আমরা ঘোরাঘুরি করতেছি, খাওয়া খাওয়াই করতেছি। খাওয়া খাওয়া খাওয়াই মানে? না মানে ওই যে আই হেতিরে ফাস্টফুড খাওয়াই, হেতি আরে ফাস্টফুড খাওয়াই, এই আর কি। আচ্ছা, তাই বলো। তারপর ধরুন ওই যে ইতরামি বিতরামি বাইতরামি এমনি তো করছি। ইত্রামি বলতে কি বুঝাইতেছো কেন? আপা আপনি ভুল বুঝবেন না। আসলে বলছি কি ইতরামি বলতে ওই যে বন্ধু বান্ধব যেমন করে আর কি, যে দুষ্টামি ফাইতামি এরকম। তো আমি মনে করছিলাম হেতি বলছি আরে ভালোবাসি। কালকে বুঝছি যে হেতি আরে আমি বুঝছি, আমি তোরে বলছি না ভালোবাসি যে কোনো অন্যায় করস নাই। কিন্তু তুই হেতির লোকে তো সিটিংবাজি করছো, সিটিংবাজি করি তো তুই অন্যায়। কিরে, কথা কস না কিনলে তুই? না মানে আরে আমি তোরে স্বীকার করতে বলছিলাম, আমি বলছিলাম না যে মিশা কথার ফল কোনোদিন ভালো হয় না? কেন তো আমার লগে কোনো চিটিংবাজি করে নেই কা? করছে। গুরু আপনার পায়ে ধরি, আপনি আর ইজ্জতের পাঞ্চার মারি দিন না গুরু, দয়া করেন গুরু। বললে তোর ইজ্জত আরো বাইরব, ব্যাকের সামনে বলি দে। আজ কোনোদিন ব্যবসা করতাম না, এখনো করি না, ভবিষ্যতে করুন বলে মনে হয় না। আরে মাফ করি তো। কি কইলা তুমি? রুবিনা, আমি বলতে চাইছিলাম কি, তোমার গুরু কি বিচার করে সেটা আগে দেখো। আই 1 মাস ধরে বেকার, গুরুর বাসা তাই খাই দাই নই ঘুমাই। আগে আই করতাম, মানে চুরি করতাম। মানুষ হারে কেন্না চুরা বলাইতো। আমি মূর্খ আছিলাম, সত্য মিথ্যা ভালা মন্দ খারাপ বালা কিছুই বুঝতাম না। গুরুর কাছে আই ব্যাগ খারাপ কাম ছাড়িয়ে দিয়েছি, প্রতিজ্ঞা করছি খারাপ কাম আর করতাম না। তোমার কাছে চাপাবাজি করি ভুল করে ফেলাইছি, পারলে মাফ করি।
সত্যের অনেক গুণ আছে রে কেন, এই জ্ঞান তোর অন থেকে শুরু হইল। জি গুরু। রবিনা, বলেন গুরু। তোমার কয়েকটা ভুল আমি ধরাই দেওয়ার চাই। তুমি সালাম মিয়া নামে এক পোলার লগে প্রেম করতা। ওই পোলায় নিশ্চয়ই দেখতে হিরোর রহমা ছিল। হ গুরু, সালমান খান ওর কাছে ফেল মারছে। সালাম রে পাওনের লেগে তুমি বহুত কিছু করছো, মাগার ওরে পাও নাই। সালাম তোমার ভালোবাসার অপমান করছে, চিটিং করছে তোমার লগে। আচ্ছা কইছি, ঠিকই কইছেন গুরু, ওরে ভালোবেসে আমি ভুল করছি। ভালোবাসলে ভুল হয় না রবিনা, তোমার ভুলটা অন্য জায়গায়। তুমি মানুষের চেহারা দেখে ভালোবাসছো, গুণ বিচার করো নাই। কি দেখা ভালোবাসা উচিত তুমি কত? মানুষের কর্ম দেখা, তার তার আদর্শ দেখা, তার স্বভাব চরিত্র দেখে বিচার করতে হয়। একেবারে ঠিক কথা কইছো, হাঁচা কথা। এখন তুমি আমারে কও, সালামের থেকে কেন ভালো নাকি? কিসে? কথা কইতাছ না গেলা? কেউ নই ভালো। যদি একজনের লগে আর একজনের পছন্দের মিল না থাকে, চাওয়া পাওয়ার মিল না থাকে, তাইলে ভালোবাসার সম্পর্কটা হয় না। আমি যে কথাটা কইলাম এটা ঠিক আছে? ঠিক গুরু। এখন আমি যেহেতু একটা সালিস এখানে বহাইছি, আমার তো একটা ফয়সালা দেওয়ান লাগে নাকি? আপনি যে ফয়সালা দিবেন ওইটা আমি মাইনা লমু গুরু। তুই কি মানবি নি? গুরু আপনি যেটা বলবেন আমি মাথা পাতি নেব। তুই রুবিনা তোরে যতক্ষণ মাপ না করে ততক্ষণ তুই রুবিনার সামনে কান ধরি উঠবস করবি, বুঝছো তো? আজ না, কালিয়ে। আজকে তাইলে আমি আসি গুরু, গেলাম ভাবি। আসসালামু আলাইকুম। আপনি এটা কেমন বিচার করলেন? এটা রুবিনার জন্য একটা পরীক্ষা। কিসের পরীক্ষা? রুবিনা যদি কেনুকে এক বিন্দুও ভালোবেসে থাকে, ও কেনুকে কান ধরে উঠবস করতে দেবে না। আপনার কিছু লাগবে? আমার না, তবে এক কাপ কফি খেতে খুব ইচ্ছে হচ্ছে। সকালবেলায় না এক কাপ খাইলেন, আবার এখন খাবেন? হ্যাঁ, আপনি নিয়ম করে দিয়েছেন সকালে এক কাপ, রাতে এক কাপ। ঠিক আছে, নিয়মটা ভালো থাক। কেন কোথায়? একটু আগে বাইরে গেল, বেচারার মুখের দিকে তাকানো যাইতেছে না। ওর অনুশোচনার দরকার আছে। অনুশোচনা আগুনের মতো, পাপকে পুড়িয়ে ফেলে। আপনার কি মনে হয়? আমারে তুমি করে ডাকলে কি আপনি অনেক ছোট হয়ে যাবেন? না মানে আমি তো আপনার চেয়ে বয়সে অনেক ছোটই। তাছাড়া আপনি যদি আমারে তুমি করে সম্বোধন করেন, তাহলে অন্তত লোক দেখানো তুমিটা আর ডাকা লাগলো না। হ্যাঁ, আপনার বুদ্ধির তারিফ করতে হয়, যথার্থ বলেছেন। কিন্তু সম্বোধনের তো একটা ছন্দ থাকে। সেক্ষেত্রে আপনি যদি আমাকে আপনি বলতে থাকেন, সেই ছন্দটা তো থাকবে না। বসেন আপনি। থ্যাংক ইউ। আপুর সাথে মানে আকরামকে আমরা আপু বলি। জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, তোর সাথে আপনার পরিচয়টা কিভাবে হলো? সে এক নাটকীয় ঘটনা। আমি মরে যাব, আমি বাঁচবো না, আমি নিঃস্ব হয়ে গেছি, আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি নিঃস্ব হয়ে গেছি, আমি মরে যাব, আমি মরে যাব।
মরে যাব, আমি শেষ হয়ে গেছি, আমি মরে যাব, এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি রাখবো না। এ কি আপনি কি করছেন? আমি মরে যাব, এই জীবন আমি রাখবো না। আরে এরকম করলে তো আপনি মারা যাবেন। আমি মরতেই চাই, আমি মরতেই চাই। এ কি আপনার কপাল ফেটে তো রক্ত বের হচ্ছে, কি হয়েছে আমাকে বলুন তো। আমি বলতে পারবো না, একটু আগে আমার এক ব্যাগ ভর্তি টাকা চিন্তা হয়ে গেছে। কি বলেন, কত টাকা? অনেকটা, 1 কোটি টাকা। কিভাবে কি হলো? মানে আমি ব্যাংক থেকে 1 কোটি টাকা আমি তুইলা নিয়ে আর রিক্সা দিয়ে এখান থেকে যাইতেছিলাম, হঠাৎ একটা মাইক্রো আইসা আমার রিক্সা থামায় দিছে, থামায় 5-6 জন নাইমা গেছে, নাইমা আমার সব শেষ করে নিয়ে গেছে। এখন আমি কি করব? আমার পকেটে মাত্র আছে 50 টাকা, 3 মাসের বাড়ি ভাড়া বাকি, ওয়ার্কার্সদের বেতন দিতে হবে, আমি এগুলো এখন কিভাবে করব? আমার এই জীবন রাখার কোনো দরকার নাই। কিন্তু আপনি এত টাকা পেলেন কোথায়? বলতেছি, আমি হইতেছি ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর, রোড রিপেয়ারের কাজ করি আমি। আজকে আফা 1 কোটি টাকা বিল পাইছি। এর আগে আমার বাড়ি ভাড়া অনেক বাকি পড়ে গেছিল, আজকে ওয়ার্কার্সদের আমার বিল দেওয়ার কথা, যদি আমি বাড়ি ভাড়া না দিতে পারি বাড়িওয়ালা আমার পুলিশে দেবে, আর ওই যে শ্রমিকরা ওয়ার্কার্সরা আমার ধরে পিঠে মারা ফেলবে। এর চেয়ে ভালো আমার আত্মহত্যা করা, আমি মরে যাব, আমি বাঁচতে পারবো না। ভাই ভাই দাঁড়ান দাঁড়ান, থামেন, শুনেন, আপনি এক কাজ করুন, আমার সঙ্গে চলুন। কোথায়? আপনি আসুন, আমি বলছি, আসুন আসুন। তারপর আমি ওকে আমার বাসায় নিয়ে যাই, ফার্স্ট এড দিই। বাবা ভাইয়া বাসায় ছিল না, মার কাছে 50,000 টাকা ছিল, সেটাই ওকে দিয়ে বললাম যে আপাতত বাড়ি ভাড়াটা আর শ্রমিকদের বেতনটা দিতে। ও অবশ্য নিতে চায়নি, আমি জোর করে দিলাম। তখন ও বলল যে নতুন কাজ না পাওয়া পর্যন্ত তো আমাকে পরিশোধ করতে পারবে না টাকাটা। আমি বললাম ঠিক আছে, প্রবলেম নেই, একটা সময় দিলেই হবে। ওই সময় ওর আত্মীয় স্বজনের কথা কিছু জিজ্ঞেস করেন নাই? জিজ্ঞাসা করেছিলাম, ও বলল ওর ভাই ভাবির সঙ্গে ও বকশিবাজার থাকে, ওনার ভাই বেকার আর তার ফ্যামিলি তাকেই টানতে হয়। আকু যে আপনার কাছ থেকে 12 লাখ টাকা নিল, এটা কিভাবে নিল? তারপর দিন আবার এলো, সে একটা সংবাদ নিয়ে আসলো যে সে নতুন ওয়ার্ক পারমিট পেয়েছে। তারপর সে প্রতিদিনই এরকম আসতে থাকলো, আর আমার বাসার সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে তুলল। একদিন ওয়ার্ক পারমিট নিয়ে আসলো, ছোট্ট একটা কাজ, 30 লাখ টাকার, কিন্তু সেটার জন্য তাকে 12 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। বাবা টাকা দিতে চাইলো না, আমি কান্নাকাটি করে বাবাকে রাজি করালাম, বাবা টাকাটাও দিল। ওর কাজ শেষ করে বিল পাওয়ার কথা, কিন্তু কেন যে। ওর সাথে আপনার কোনো সম্পর্ক হয়েছিল? হ্যাঁ ভাবি, আসলে ওর প্রতি আমার খুব মায়া জমে গিয়েছিল। ইনফ্যাক্ট আমার মা ওকে খুব পছন্দ করত, আমার বাবা ওকে সুন্দর চোখে দেখতো, আমাকে বারবার বলেছে ওর সম্পর্কে জানো, কোথায় থাকে, কি করে। তারপর আমি বলেছিলাম ওকে যে আপনার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিতে। ও প্রতিদিনই নানা অজুহাত দিয়ে জিনিসটাকে কাটিয়ে নিত, আর কোনোদিন আপনার সাথে পরিচয় করায়নি। বাবা তোর বাসার ঠিকানাও চেয়েছিল, ও ঠিকানাটা দেয়নি, বলেছিল যে কদিন পরেই বাসায় নিয়ে আসবে। তো ঠিকানা না জানলে আপনি বাসায় কি করে এলেন? ওর একটা ফাইল আমাদের বাড়িতে ছিল, ও মনে হয় ভুলে ফেলে এসেছে। ওই ফাইলে ওর নানা ধরনের কাগজপত্র ছিল, তার মধ্যে একটা সিভি ছিল, সেই সিভিতে এই বাড়ির ঠিকানাটা ছিল। আপনি আকুর একটা ফোন দিবেন নাকি?
আচ্ছা ওই আমার সাথে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না তো? ভাবি অন্য কোনো রুম নেই? আসলে রুম আর একটা আছে, কিন্তু ওইটাতে ওই কেনু থাকে। কেনুর সাথে আগে আকুও থাকে। আচ্ছা আমি এখানে থাকলে আপনাদের প্রবলেম হবে না ভাবি? তা তো একটু হইবই, সমস্যা নাই। আকু যদি ফিরে আসে তাহলে তো তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তখন তো তুমি তোমার বাবা মার কাছে ফেরত চলে যেতে পারবা। আকরাম কি আসবে ভাবি? আসবো তো অবশ্যই, কিন্তু কবে আসে সেটা ঠিক নেই। ও আমার ভয় পালিয়েছে ভাবি, ওর আমাকে ফেস করার মুখ নেই। না, আমাদের বাসা যে আপনি চিনেন সেটা তো আর আকু জানে না। তা জানে না? আচ্ছা ভাবি, ও কি আসলে সত্যিকারের ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর? তোমার কি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমি ওকে বিশ্বাস করি, কিন্তু আমার ফ্যামিলি মেম্বাররা মনে করে ও ফ্রড, মানে প্রফেশনাল চিট। আচ্ছা ভাবি, আপনাদের তো জানার কথা ও কন্ট্রাক্টরি করে কিনা। আমি জানতাম ব্যবসা ট্যাবসা করে, কিন্তু সেটা কন্ট্রাক্টরই কিনা সেটা জানি না। আসলে আকু একটু চাপা স্বভাবের, কোথায় যায় কি করে সেগুলো কোনো কিছুই আসলে আমার সাথে শেয়ার করে না। এই যে দেখো 4-5 দিন ধরে ও বাসায় আসে না, আমি কিন্তু এটা জানিই না। কিন্তু ভাইয়া নিশ্চয়ই জানে। মনে হয় না সে কিছু জানে। আচ্ছা আকুর কথা থাক, ভাইয়ার কথা বলি। ভাইয়ার কথা শুনে তো মনে হলো ভাইয়া এডুকেটেড। আচ্ছা উনি তাহলে বেকার হয়ে বসে আছে কেন ভাবি? তোমার কি মনে হয় তোমার ভাই বেকার? না না, বেকার মানে আমি বলছি যে চাকরি বাকরি কিছু করে না তো, তাই বলছিলাম। তোমার ভাই ব্যবসা করে। কি ব্যবসা? জ্ঞান বেচা কেনার ব্যবসা। কি? ওয়াও, দ্যাটস নাইস। মানে এইটা আবার কি ধরনের ব্যবসা? মানে জ্ঞান বেচা কেনা করে কতই বা আয় করতে পারে ভাইয়া? উনি যদি চান অনেক আয় করতে পারেন, কিন্তু উনি সেটা করেন না। সংসারটা চালানোর জন্য ঠিক যতটুকু আয় করা দরকার ততটুকুই করেন। অদ্ভুত মানুষ তো। চলো রুমে যাই, ফ্রেশ হবা। চল। গুরু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকু কি তারে গেরা গেছিলি? না গুরু, একটা টুকলুকি কারবার লইয়া ব্যস্ত আসলাম। কারবার তো ভালোই করছস, লাখ লাখ টাকা কামাইছস। কথা তো আপনি ঠিকই কইছেন, কিন্তু আপনি জানলেন কেমনে? এরে তুই তারে কস নাই? ওই যে কি করবো, আয় তো দোকানে যাওয়ার লাগে ঘরে তুমি বাইরে হুম গেলে তুমি বাইরে চাই দিকে আমার একটা রিক্সাতে হাতে না আমি হুম ল্যাংরা মাইসের মতো হাতে আয় কি আছে গাও হাতে উল্টা আরে দিকে ওই গুরু আছে নি আমি কিছু আছে যেই বলতে আছে পাগলা করার মতো সোজা আড়ি চলিয়েছে আয় যে কিছু কম একসার সুযোগে হয় না। সরল মন্ত্রী মাইয়ারে ইমোশনালি ব্ল্যাকমেল করে তার ফ্যামিলিতে ঢুকছস তুই। হ্যাঁ, তারপর বুয়া একটা ওয়ার্ক অর্ডার দেখে তার বাবার কাছ থেকে 12 লাখ টাকা নিছস। গুরু আপনি যা যা কইলেন সবই তো আশা, আপনি জানলেন কেমনে? তোর আমি কিতে হয়েছিলাম? কি কইছিলেন? তোরে কইছিলাম তুই তুগলকি চুরি করবি, আর তুই কিতা করছস? তুই তো ফুসকুনি চুরি করছস। কে কে রে চুরি করছস? হ্যাঁ, আমি কিতা কইতাছি তুই বুঝস নাই? জানা গুরু। একটা মাইয়া আইছে, কে গুরু? মিলি। আয় পড়ছে? আমি তো মনে হচ্ছিলাম যে মিলির কথা শুনানোর লগে লগে সব কিছু অবশ্যই হয়ে যাব। তোর তো কিছু হয় না, তুই তো খারাপ হইছস। গুরু আয় কি মনে করছে জানেননি? আমি মনে করছি আপনি যেই বলবেন মিলি আসছে হুম হাতে রাতে যে ক্যারেস না ম্যারেজ কি আছে এখন হালাই তুই সোজা টানি একটা দৌড় দিব। হ্যাঁ, তুই তোর মতন সোর নেই হাগল, হাতে দৌড় দিব গিলে। আমি তো আপনার শিষ্য না। হ্যাঁ আমি যদি কাম কাজ করে ধরা খাইয়া ফেলায় যাই, দৌড়ায় যাই, তাহলে কি আপনার মান সম্মান থাকবো নি? নিজে তো ধরা খাইছ তুই, তুই তো আমারও ধরা খাইছ। গুরু আমার আপনি অতটা কাঁচা ফিলিয়ার পাইবেন না। আমি তো জানতাম যে মিলি এখানে আসবো, তাই এই প্রস্তুতিটা লিয়াইছি। এমনকি মিলিরে ট্যাকেল দিতার বি তুই? আপনি দেখেন দেখেন কেমনে ট্যাকেল দেই। ধীরে বল আইয়াম।
গুরু নিজের জাহির করার লেগা আপনার নামে কিছু হাসামেশা কইছি আর কি, আপনি আমার মাফ করে দেন গুরু। আগে তুই ওরে ট্যাকেল দে, তারপর চিন্তা করে দেখবো যে তারা মাফ করতে পারি কি পারি না। তুমি তুই আইছো? তুমি আমার সাথে এমন করলে কেন? হ্যাঁ, কিতার সস বলে কিতার সস কস নাকি? আমি কি করছি? তুমি জানো না তুমি কি করেছো? আমি তো জানি, তুমি বাইরে জানাও। ভাইয়াকে এসে তোমার সব কুকর্মের কথা বলে দিয়েছি। আমি তো ভাবছিলাম তুমি আমার দেখাই জিজ্ঞাসা করবা তোমার হাতে ক্রাশ কেন। বলো শুনি, তোমার হাতে ক্রাশ কেন? সন্ত্রাসীরা হকি স্টিক দিয়া আমার এই ফায়ার আড্ডিটা গুঁড়া করে লাইছে। আমি তো গত 4 দিন যাবত হাসপাতালে ফিরে আসলাম অজ্ঞান হইয়া। তুমি যে হাসপাতালে, এটা তোমাকে জানতে হবে। তোমার ফোনটাও তো অফ ছিল। মোবাইল তো এখন আমার কাছে নাই। ওই সন্ত্রাসীরা আমার সব টাকা পয়সা লয়ে গেছে, সাথে মোবাইলটাও লয়ে গেছে। সব টাকা নিয়েছে? তাইলে আর কই কি, গত বৃহস্পতিবার তোমার বাপেরে 12 লাখ টাকা দেওয়ার কথা আসছিল না? তুমি 3টা ডেট মিস করে ফাইনালি গত বৃহস্পতিবারের কথা বলেছিলে, সেটাও মিস করেছো। এই বৃহস্পতিবার সকালবেলা 11টার সময় আমি ব্যাংক থেকে 30 লাখ টাকা উঠাইছি। উঠায় তোমার বাড়ি দিকে যাইতেছিলাম, হঠাৎ করে আমার সামনে এক মোটরসাইকেল 4টা মানুষ আমার রিক্সা আটকায় আমার পিস্তল ধরে। আমি ফিট হয়ে যাই। এরপর আমি আর কিছু জানি না। জ্ঞান ফেরার পর আমি দেখি আমি হাসপাতালের বেডও শুয়ে রয়েছি, পকেটে হাত দিয়ে দিই, মোবাইল নাই, টাকা পয়সা কিছু নাই। মিলিয়ে আমি আবার নিঃস্ব হয়ে গেলাম। আমার জীবনে কেন এরকম হয়? তুই এতে বড় বার পাঠার হবি। ইঞ্জিনিয়ারের আন্ডারে এই কাম, এই বেটা তো গুরুর শিষ্য। ওরে বাবা, দরকার হলে 10 কোটি দেওয়ার কাম এই বেটা তোরে দিব না। তুই আমার জিগায় কোনো কাম করছিস তুই? তুই তো ঘরের বাইরে গেলে তুই সম্রাট হয়ে যাস, রাজা হয়ে যাস গা। তুই জিজ্ঞাসা তুই আমারে কোন সেক্টরে কেউ কই তারবো? এরকম কোনো সেক্টর আছে যে আমার শিষ্য নাই, কই তারবো কেউ? ভাইজান, আপনার মিলির কথা না কয়া আমি অন্যায় করে লাইছি। তুই যে কন্ট্রাক্টারি করো সেটা কইছস আমারে? তুই কস নাই। এটা অন্যায় করছিস তুই। যাই হোক, তুই এখন অরে লইয়া ভিতরে যা, এক কথা কইয়া ঝামেলা মিটাই ফেলা যা। যাইতেছি গুরু, আপনাকে আমার একটু দোয়া করেন। কথা দিস না তুই, তোর মতন বলদ জানি আমার শিষ্য নয়। যা। তাই চলো। আস্তে আরে এটা ওই পাশ থেকে যে সাউন্ড হইতেছে কি বুঝবো? স্যার, যার মিটিংও ওই লোকজন বেশি আহে তার কিন্তু পপুলারিটি মানে জনপ্রিয়তাও বেশি। পাবলিক তো এখন নেতাকে কথা শুনতে চায় না। নেতাকে কথা শুনলে কি ফ্যাট পড়তো? আইটা আবার মিটিংয়ে যাইলে তখন উল্টা আরো ক্ষুধা লেগে যায়। তাই পাবলিক আর ওই ফিটিংয়ে যাইতে চায় না। একদম ঠিক কথা কইছেন আপনি, একদম খাঁটি কথা কইছেন। স্যার, আপনি খালি আমারে লজ্জা দিতেছেন, আমি লজ্জা পাইতাছি। আপনি কি কইতেছেন? লজ্জা দিতেছি কেন? ধরবি না। আপনি আমার আপনি করেন কে রে? আপনি আমার তুই করে কইবেন। বুঝা পারছি। আচ্ছা ঠিক আছে, তুই কোনো দরকার নেই, আপনি কোনো দরকার নেই। ফাঁক দিয়া মাছ দিয়ে কই, তুমি কই। আচ্ছা, আমার কয়দিন পর একটা পাবলিক মিটিং আছে, বক্সিবাজারের কলেজ মাঠটা আছে না, ওইখানে আছে। আমি চাইতেছি মাঠটা পুরো কানে গিজ গিজ করবো, শুধু পাবলিক আর পাবলিক। আপনি খালি কোন স্যার, কয় হাজার পাবলিক লাগবো? যে মাঠ আছে দক্ষিণ পশ্চিমে একটু 1000 হলে মোটামুটি মাঠটা ভরে যাবো। কত টাকা লাগবো? আপনি হিসাব করলে তো পারেন, এক একজনের দিতে 1000 টাকা কইরা হিসাব করলে কত হয়? এক একজনের দিতে উমা তো 10 লাখ টাকা লাগবো। আপনি এক্সট্রা খরচ আছে স্যার। এক্সট্রা করে যাবার কি? গলা ফাটে আপনার নামে স্লোগান দিতে হইব না? আমার ভাই, তোমার ভাই, শিবলি ভাই, ওই হ্যাঁ করে প্রত্যেকটা দিতে হইব 2000 টাকা কইরা। আর মাস্টার ভাড়া করতে হইব 10 জন, হ্যাঁ করে দিতে হইব 4000 টাকা কইরা।
তাইলে তো মিয়া 10 লাখ টাকার উপরে বেশি হয়ে গেল না, বাজেটে মনে হয় কুলাইব না। স্যার ওই 1000 পাবলিক যদি আমার মাঠটা না পড়ে তখন আমি আরো এক্সট্রা ট্রাকে বইরা 200 পাবলিক পাঠাই দিলাম। আচ্ছা আপনি আর আমি তো একই গুরু শিষ্য, আমরা শিষ্য ভাই না, তাই ওই যে আমি যে এক্সট্রা পাবলিক পাঠাইলাম এর জন্য তুমি টাকা পয়সা নিলাম না। আচ্ছা আচ্ছা আরেকটা বোনাস আছে, আপনি আর আমি 1 লাখ টাকার ওই যে বুদ্ধি আমি বিনা পয়সা সাপ্লাই করাম। হ্যাঁ স্যার এত মানুষ যখন আপনার মিটিং এ উপস্থিত হইব ওই পাবলিকই তো আপনার মিটিংটা সফল করে দিব, আর বিরোধী দল আছে না যারা আপনার প্রতিদ্বন্দ্বী তারা কিন্তু এই মিটিং দেখা একটা ল্যাস তুলে ফালাই যাইব, আপনার জনপ্রিয়তা হুর হুর করে বাইরে যাইব। টাকা পয়সা মানে কেমতে দেওয়া লাগবো, মানে সিস্টেমটা কি? স্যার এই বিজনেসের একটা সিস্টেম আছে, মিটিং এর 4 দিন আগে আপনার 50% অ্যাডভান্স দিতে হইব। কইতেছ কি মিয়া 50% অ্যাডভান্স দিতে হইব? স্যার কোন কি আপনি বড় বড় পার্টিরা তো 100% অ্যাডভান্স দিয়া লাই, পাবলিক হইতাছে ক্ষমতার উৎস, আপনার মিটিং যদি পাবলিক ভরপুর না থাকে তাহলে আপনি ইলেকশন জিতবেন কেমনে? আজকে তো কোনো টাকা পয়সা নেই, কালকে দিন না, কালকে তাহলে স্যার আমি এমনি স্যার লোক একটু কথা বলে বুকিংটা দিয়ে রাখি। মিসা মিসা ফোন কইরা বিষয়টার একটু ফক্ত করে লাই। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি আকরাম হোসেন আকু। স্যার একটা বুকিং দিত চাই, পাবলিক মিটিং বক্সি বাজার কলেজ মাঠো, 4 দিন আগে টাকা পয়সা সব পাওয়া যাবেন, কালকে অ্যাডভান্স দিব। কি স্যার ওই তো না, কবে খালি আছে স্যার? এই সামনের 15 দিনের মধ্যে একদিনও খালি নাই। স্যার যার মিটিং এর কথা আমি কইতাছি হ্যাঁ তো আমার কাছের মানুষ, আপনি যদি না ব্যবস্থা করে দেন তাহলে আমি বেজ্জুত হয়ে যাবো। জি জি স্যার, জি স্যার, জি আসসালামু আলাইকুম স্যার। বোঝা পাচ্ছি, আমি বোঝা পাচ্ছি, ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার। তাহলে বুকিং আমি দিয়ে দিলাম, আমার বুকিং এর মানুষ যেন মিস না হয়, ঠিক আছে? মিস হইতো করে, মিস হইতো করে স্যার, আপনার মিটিং না, কখনো মিস হইতো না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে। হ্যাঁ জি স্যার। আচ্ছা কথা হচ্ছে আমি যে গুরুর লগে দেখা করবো, গুরু খবর নাই, ওই আমি তো বুঝলাম। স্যার আপনি একটু বন, স্যার মনে রেস্ট হইতেছে, আমি দেখে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার এই আকুরে তো আপনি এখনো চিনেন নাই, দেখবেন কিভাবে আপনার পকেটে টাকা সুর করে আমার পকেটে চলে আয়। ওই মিয়া দাঁত খেলায় আস্তে আস্তে খেলা, আসতেছি আপনার কথা কই না। ঠিক আছে মিয়া, এখন কথায় আছো, লাইনে আছো। তোমার এই যে এতগুলা টাকা আমি দিব, আমার এই রিসিপ্ট ফিসিপ্ট দিবা না? ও রিসিট দিয়াম তো, না করছিনি রিসিট আপনি অবশ্যই দিয়াম। ওই যে আমাদের এমডি স্যার আছে না, হ্যাঁ সাক্ষ্যটা লওয়ার পরে আপনি রিসিটটা দিয়ে দিয়াম। আচ্ছা ঠিক আছে, তাহলে তো কোনো অসুবিধা নাই। আচ্ছা শোনো, তুমি যে আমারে কইলা বিনা খরচে লাখ টাকার জ্ঞান দিবা, কেমতে? দিয়াম তো। হ্যাঁ দাও। শুনেন আপনার ওই যে সাঙ্গ ফাঙ্গ সামসা সুমসা আছে না, হ আছে, মেলা আছে। হ্যাঁ করে দিয়ে কাম করাইবেন, হেরা খালি আপনার প্রচার করবো, হেরা কইব আপনার মিটিং এ 2000 না 4000 লোক আইছে, আর আপনি বক্তৃতা কি করবেন জানেন? আপনি কইবেন যদি মাঠটা বড় হইতো তাহলে 5000 লোক আইতো, ঠিক আছে না? দৌড় মিয়া, কি কইতেছ তুমি? এত বড় মিছা কথা কেমতে কমু? মিশা কথা না তো, কি তা কোন মিশা হইব করে, হাসা কথাই তো, একটু বাড়াইয়া কইবেন আর কি। বাড়ায় কি সব? ও গুরু আইছেন, আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম সালাম। জেলাতে বেরিয়েছো কবে? গুরু পরশুদিন বাড়াইছি। তোমারে কইছিলাম না জেল খাইটা আহনের পরে তোমার জনপ্রিয়তা বাইরে যাইব গা। ফল পাইছো না? পাইছি গুরু, একদম একদম হাতে নাতে পাইছি, জনপ্রিয়তা তো ডবল হয়ে গেছে গা। দুশ্মনও তো বাইরে যাওয়ানোর কথা। একদম ঠিক কথা কইছেন গুরু, শত্রু বি বাড়ছে, শত্রুরা আমারে নতুন করে বিপদে ভালোর চেষ্টা করতেছে। সারি লিয়াইছে দেখা তোমার বউয়ের ব্যাপারে তুমি ফজুরে সন্দেহ করো না, এই তো? ঠিক কইছেন, হ্যাঁ হইছে। ফজু ওইটাই চাইছে, এর লিগে সারি লিয়াইছিল। ও আচ্ছা আচ্ছা, এরপরের দিন আমার শালি
আমার বাড়িতে এসে হাজির হয়েছে। আয়া কইলো যে হ্যালো বলে বাতচিত হচ্ছে ফোনের মধ্যে, আমার লোক রাগ কইরা হ্যাঁ বলে বান্ধবীর বাড়ি থেকে উঠছে। আচ্ছা শিবলি, তুমি আছিলা জেলখানায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ ওখানে ছেড়িরা ছেড়ারা আলাগ থাকে না? হ্যাঁ আলাগ থাকে তো। তাইলে আমি তো বুঝলাম না, তোমার বউ যে তোমার উপরে রাগ করলো কারণটা কি? একটা কারণ আছে গুরু। ফজু ব্যাপারী তোমার ব্ল্যাকমেল করণের লেগে লাভলিরে তোমার বাসায় পাঠাইছে, হ্যাঁ সফল হয়ে গেছে। তুমি হারে ওয়াদা করছো যে তুমি রাজনীতি ছেড়ে দিবা। আচ্ছা করছেন গুরু। ফজু ব্যাপারী তোমার বিরুদ্ধে 2টা গুল্লি মারবার চাইতেছে। আচ্ছা একটার উদ্দেশ্য হইল তোমার চরিত্রে কলঙ্ক দিয়া তোমার ইমেজটারে নষ্ট করে হালান, আর 2 নম্বর হইল তোমার সংসারটা ভাঙ্গা দেওয়ানো। ছবিটা তোমার বউরে দেখায়া তোমার বউর মাথা বিগড়াই দিব, যাতে তোমার বউ তোমার বিরুদ্ধে কথা কয়। অনে তোমার বউ যদি তোমার কথা কয় মানুষের কাছে যে তুমি বালা না খারাপ, তোমার বউর কথা মানুষে বিশ্বাস করবো না। অবশ্যই তো করবো। বউ যদি আমার চরিত্র খারাপ তাহলে তো যে কেউ বিশ্বাস করবো কথাটা। ফজু ব্যাপারী বহুত কূট কৌশল শিখে গেছে, এটা বুঝে হালাইছি। কৌশল খাটায়া প্রতিপক্ষরে গায়েল বি করছে, যেমন তোমারে করছে। আচ্ছা গুরু, আমার তো মনে হইতেছে আমি ভালো মানকে চিপা পড়ে গেছি, এখন আমি কি করব? ফজু তোমারে গুল্লি মারছে 2টা, তুমি মারবা 3টা। তোমার 3টা গুল্লি হইল হুন্ডা বাহার, সাগর আর লাভলি ওরফে প্রিন্সেস ঝর্ণা। গুরু, প্রথম 2টা গুল্লি কিন্তু আমি মারতে পারবো, কোনো অসুবিধা নাই কে। তবে তৃতীয় মানে 3 নাম্বার গুলিটা কেমতে করবো? যেমনে সাগর রে কিনা হালাইছিলা তুমি। ও বুঝা পারছি, মানে প্রিন্সেস টেবি কিনা ভালাম, এই তো। মানের থেকে বড় জিনিস কোনটা কত আমারে? জান বড় গুরু, জান জান। ফজুর 2টা গুল্লি যদি মিস হয়, পরের গুল্লিটা তোমার মাথা বরাবর মারবো, মানে মাইরা ভালাইবো, সরাই দেবো তোমারে। হায় হায়, কি করতেছেন গুরু? মানে এই কথা কি আমার সাবধান করার লিগে কইলেন? না আমি হিসাব, এটা সহজ। ফজুর সম্পর্কে আমি খোঁজ খবর লইছি, তুমি লইছিলা? না গুরু, নেনে কে? যার লগে ফাইট করবা ওর শক্তি কত হানি আর ওর দুর্বলতা কোন জায়গায় এটা জানবা না, কেমনে খেলবা ওর লগে? আচ্ছা আচ্ছা ফজু ব্যাপারী ওই কিন্তু এটা করে। আচ্ছা রাজনীতির মাঠের খেলায় ওই কিন্তু সব সময় প্রতিপক্ষরে ল্যাং মাইরা কিক আউট করে দিয়া তারপর জিতছে। এইবারও জিতবো। এই ছবিটার মিহি চাও না, দেখো না চিনো নিহি? হ চিনছি তো গুরু, রবীন্দ্রনাথ ঠাকুরের কেঠা না চিনে? রবি ঠাকুরে কইছে, অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমতা হয়। আইনে কয় তুমি যখন দেখতেছো একটা অন্যায় হইতাছে, তুমি নিজে অন্যায়ের এগেনস্টে যাবা, অন্যায়টা ঠেকাইবা। যদি ঠেকাবার না পারো তুমি পুলিশরে জানাইবা। পুলিশরে না জানানটা কিন্তু একটা ক্রাইম, বুঝা পারছো? বোঝা পারছি গুরু, একদম বোঝা পারছি, ক্লিয়ার। এই তুই কি মাজেদ গুরু? তোর গুড়ি গুড়ি অহনি ছুটাইতাছি। আপনারা প্লিজ প্লিজ আপনারা কি ছুটাবেন? দেখবি? হ্যাঁ প্লিজ দেখবি তুই? একটু একটু তাড়াতাড়ি দেখান। তোর এক্ষুনি যাইতেছি।
মাছের পুল হয়েছে। ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান গুরু। আপনার ম্যাজিক পাওয়ারের একটা টেস্ট করলাম। এরা সবাই কি আপনার ভাড়া করা গুন্ডা? নো, ওরা গুন্ডা নয়, ওরা পুলিশ কমব্যাট টিমের সদস্য। ওরা সবাই ফাইটিংয়ে খুব এক্সপার্ট, অথচ আপনার সাথে 1 মিনিটও টিকতে পারলো না। গুরু, আপনি বলেছিলেন আপনার কোনো বিশেষ ক্ষমতা নেই, কিন্তু আপনার রাগ উঠলে হিতাহিত কোনো জ্ঞান থাকে না, তখন আপনার শক্তি বেড়ে যায়। আমি আড়ালে দাঁড়িয়ে আপনার মারপিট লক্ষ্য করছিলাম, আপনার মুখে কোনো রাগের চিহ্ন পাইনি। তাহলে কি হলো? নিশ্চয়ই আপনার কোনো ম্যাজিক পাওয়ার আছে। আপনার এই পাওয়ার মানুষের কল্যাণে ব্যবহার করতে চাই। আমি আসলে একজন শিক্ষক, জ্ঞান বিতরণ করি, তার বিনিময়ে সামান্য কিছু টাকা পাই, তাতে আমার চলে যায়। আমি আসলে সরি, পেটুয়া বাহিনীর সদস্য আমি হতে চাই না। আপনি আমার সঙ্গে যোগ দিলে লাখ লাখ টাকা কামাতে পারেন। বলেন কি? কীভাবে কামাবো? কালই আপনাকে আমি আশুলিয়াতে নিয়ে যাবো আমার সঙ্গে একটা অপারেশন। ওখানে একটা মিল্ক প্রসেসিং ফ্যাক্টরিতে পানির সঙ্গে কেমিক্যাল আর এসেন্স মিশিয়ে দুধ তৈরি করে। তাই নাকি? হ্যাঁ, আমি পুরান ঢাকায় আসার আগে আশুলিয়া থানার ওসি ছিলাম। খবরটা পেয়ে ফ্যাক্টরি রেড করতে চেয়েছিলাম, কিন্তু উপর মহলের চাপে আমি তা পারিনি। ফ্যাক্টরির মালিক খুবই প্রভাবশালী। উপর মহল জানালো শক্ত কোনো প্রমাণ ছাড়া তাকে ডিস্টার্ব করা যাবে না। আমার এক সাংবাদিক বন্ধুকে শ্রমিক সাজিয়ে ওই ফ্যাক্টরিতে পাঠালাম, বাট সে আর ফিরে এলো না। ব্যাপারটা জানাজানি হয়ে গেল, উপর মহল খেপে গেল। তারা ভাবলো আমি ব্যক্তিগত স্বার্থে কাজটা করছি। আমার প্রমোশন আটকে দিল, আমাকে ট্রান্সফার করা হলো। তো আপনি আমাকে ফ্যাক্টরিতে পাঠাতে চাচ্ছেন কেন? তথ্য প্রমাণ এগুলো আনার জন্য? হ্যাঁ গুরু, শুনেছি ওখানে সিকিউরিটিরা পাহারা দেয়, ওদের হাতে আর্মস থাকে, ওদের চোখ এড়িয়ে কেউ ওই প্রসেসিং জমি প্রবেশ করতে পারে না। বাট আমার ধারণা আপনি পারবেন, আর যদি আপনি সফল হন তাহলে আপনি 1 লক্ষ টাকা পাবেন। দেশ এবং জনগণের উপকার করা হবে। না, বুঝতে পারছি আমি কাল সকালে আপনাকে নিতে আসব। আপনি কোনো কারণে না যেতে চাইলে জোর করে ধরে নিয়ে যাব। আসি। আমি সরি। আপনি এখনো ঘুমান নাই? জায়গায় আছেন? আমার আসছে না, ঘুম আসছে না। ব্রেনটা কেমন ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। আসলে আজকে সারাদিন আপনার শরীরের উপর মনের উপর অনেক চাপ গেছে। প্রেশারটা আবার হাই হয় নাই তো? প্রেশার না। আচ্ছা, আপনি বিছানায় যায় শোন, আমি আপনার মাথায় হাত বুলায় দিলে কি ঘুম আসতো না? মানে ওই যে সকালবেলা তো আবার স্বাধীন সাহেব আসবে নিতে, সকাল সকাল উঠতে হবে, এই জন্য বলতেছিলাম। আপনি আসেন বিছানায়। কই আসেন। আমার একটা রোগ আছে। কি রোগ? মানসিক রোগ। যে কোনো সময় উন্মাদ হয়ে যেতে পারি। আপনি কি বলতেছেন এগুলা? আপনি কি আমার সাথে মজা করতেছেন? না,
মজা করছি না, আমাদের বংশীয় রোগ। প্রতি বছরই আমার একবার এরকম হয়, আবার ভালো হয়ে যাই। আমার বাবার ছিল, দাদার ছিল। আপনি কেমনে বুঝলেন যে আপনি হঠাৎ করে পাগল হয়ে যেতে পারেন? শীত শীত লাগা, ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া। কি এই গরমের মধ্যে আপনার কি শীত লাগতেছে? হ্যাঁ, সে কারণে ফ্যানটা অফ করে রেখেছি। তুমি জামদানি শুনে কি কি বলছেন আপনি? এত আস্তে বলছেন, আমি ঠিক বুঝতে পারি নাই। কেমন চোরেই কথা বললাম? মোটেই না, আপনি অনেক আস্তে কথা বলছেন। এখন বলুন। গলার স্বর লো হয়ে যাওয়া, এটাও একটা সিমটম। আপনি কি তখন আমারে কোনো শাড়ির কথা বলছিলেন? তুমি জামদানি শাড়ি পরে আছো। আমি কই? আমি তো সালোয়ার কামিজ পরে আছি। কোন সাহসে তুমি আমার সামনে মিথ্যা কথা বলো? আপনি কি বলতেছেন? আমি আপনার সাথে মিথ্যা কথা বলবো কেন? সত্যি সত্যি তুমি সালোয়ার কামিজ পরে আছি। এই, দাও, আমার চোখের সামনে থেকে দাও। আমার তর্ক করে মুখে যাও না হবে। না, কি আমার রাগ উঠলে কিন্তু আমি যা খুশি তাই করতে পারি।